মর্নিং স্টুডেন্টস, সবাইকে আমার চ্যানেল ক্লাস 12 লজিকে স্বাগত। এখানে আমি ক্লাস 12 এর লজিকটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করব, খুবই সহজভাবে। কেননা আমি নিজে যতটুকু পেরেছি সহজভাবে বুঝেছি, কঠিনভাবে আমার মাথায়ও ঢোকে না, তাই একটু চেষ্টা করবো সহজভাবে বোঝাবার, আমি যতটুকু আমি জানি। এখানে ক্লাস 12 এর লজিকটা শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ছোট ভিডিওর আকারে দেওয়া হবে, তাই জন্য পুরো সিলেবাসটা এখানে কভার করা হবে। যারা যারা আমার এই চ্যানেলটাকে অনুসরণ করবে তারা সব ভিডিওই সবার আগে পেয়ে যাবে। তার জন্য প্রয়োজন অবশ্যই সাবস্ক্রাইব করবার, তাই জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে যেহেতু প্রথম ভিডিও, তাই জন্য আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমার নাম কমল পরমানি, আর আমি একজন ফিলোসফির টিচার। তো শুরু করা যাক। লজিক বা যুক্তি। যুক্তি জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আছে। মানুষের সংজ্ঞায় বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন বুদ্ধিবৃত্তি বলতে কি বোঝায়? অর্থাৎ বুদ্ধিবৃত্তি হচ্ছে যার বুদ্ধি আছে। বুদ্ধির প্রধান বৈশিষ্ট্যই হলো সে যুক্তি প্রদানের সামর্থ্য আছে, অল্প বিস্তর হলেও। কারো যুক্তি দেওয়ার সামর্থ্য কম আছে, কারো বেশি আছে। জীবনের প্রত্যেকটা জায়গাতেই যুক্তি আছে। তুমি পার্লামেন্টের বিবাদ সভা দেখো, যেখানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের লড়াই চলছে কোনো একটা বিষয় নিয়ে, সেখানে প্রত্যেকে নিজের সমর্থনে কিছু যুক্তি প্রদান করে। তুমি বাজারের মধ্যে দেখো, বাজারের মধ্যে কোনো একজন ক্রেতা বিক্রেতার মধ্যে সেখানেও যুক্তির আদান প্রদান ঘটে কোনো বিষয়ে বিবাদ শুরু হলে। জীবনের যে কোনো জায়গায় যেখানে নিজের মত প্রতিষ্ঠা করতে হবে, সেখানে আমরা কি করি? যুক্তি প্রদান করি। আর এইভাবে চলতে গেলে দেখা যাবে জীবনের প্রত্যেকটা জায়গাতেই যুক্তি আছে। এমনকি ঘরে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যেও দেখবে তোমরা যুক্তি দিচ্ছে। এ বলছে আমার কথাটা ঠিক এই কারণে, ও বলছে আমার কথাটা ঠিক এই কারণে। এভাবে লাইফের প্রত্যেকটা জায়গাতেই যুক্তি আছে। এইভাবে যুক্তি থাকলেও এখানে যুক্তিটার কোন ধরনের যুক্তি, যুক্তিটার বৈশিষ্ট্য কেমন, এই যুক্তিটা কি সত্যিই ঠিক, এই যুক্তিটির কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই, এইরকম কোন যুক্তিটা দিলে আরো ভালো হতো এবং কেন হতো, এই যুক্তি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবে যুক্তিবিদ্যা। এটা ডেইলি লাইফে আমরা অনেক যুক্তি দিলেও কি হবে, যুক্তিবিদ্যা এই যুক্তি নিয়ে আলোচনা করে, কিন্তু ডেইলি লাইফে তার কোনো আলোচনা থাকে না। যুক্তিবিদ্যার আলোচনা করার পূর্বে তোমাদের, যেহেতু তোমরা ক্লাস 11 থেকে 12 এসছো, তাই জন্য তোমাদের 11-এর সঙ্গে ক্লাস 12 এর কি সম্পর্ক আছে সেটুকু একটু বুঝিয়ে নিই। ক্লাস 11-এ তোমরা দর্শন পড়েছ। দর্শনের শুরুর দিকটাই পড়েছ। দর্শনের মূল দুটো ভাগ ছিল, ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শন বলতে কি বোঝানো হতো? ভারতীয় দার্শনিকরা যে সকল দার্শনিক চর্চা তত্ত্ব আলোচনা করেছিল তাই হলো ভারতীয় দর্শন। যেমন মহর্ষি কণাদের বৈশেষিক দর্শন, গৌতম বুদ্ধের বৌদ্ধ দর্শন, মহর্ষি গৌতমের ন্যায় দর্শন, ঋষি বৃহস্পতির চারবাক দর্শন, এরকম অনেক মনি ঋষিদের দার্শনিক তত্ত্ব তোমরা ক্লাস 11-এ ভারতীয় দর্শনে পড়েছিলে। অর্থাৎ ভারতীয় দার্শনিকরা যে সকল দর্শন চর্চা করেছিল তা ভারতীয় দর্শন নামে পরিচিত। এরপর আরো একটা পার্ট ছিল যেটা পাশ্চাত্য দর্শন নামে পরিচিত। পাশ্চাত্য দর্শন ভারতের বাইরের দার্শনিকরা যে সকল দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন, যেমন ডেকার্ট, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, হিউম, এইভাবে অনেক দার্শনিক, পাশ্চাত্য দার্শনিক আছে যাদের দার্শনিক তত্ত্ব তোমরা পড়েছো ক্লাস 11-এ। এগুলো সবই হচ্ছে পাশ্চাত্য দর্শন। এই ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের মধ্যে প্রথম অংশ যেটা ভারতীয় দর্শন, পুরোটাই বাদ, একটুও পড়তে হবে না। পড়তে হবে কি? পাশ্চাত্য দর্শন। তবে পাশ্চাত্য দর্শনের পুরোটা নয়, পাশ্চাত্য দর্শনের কোনো অল্প একটু অংশ। পাশ্চাত্য দর্শনকে যদি আবার ভাগ করা হয়, তোমরা 11-এ দেখেছো পাশ্চাত্য দর্শনকেও অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, মূল্যবিদ্যা। অধিবিদ্যা এখানে একটু আলোচনা নেই। অধিবিদ্যা হচ্ছে অলৌকিক বিষয়বস্তু, আত্মা, ঈশ্বর, তারপরে তোমার দ্রব্য, এগুলো নিয়ে আলোচনা। ক্লাস 12-এ ওই দ্রব্য সংক্রান্ত বা আত্মা সংক্রান্ত আলোচনার একটুও কোনো বিষয়বস্তু এখানে নেই, তাই জন্য অধিবিদ্যা পুরোটাই বাদ। এরপরে আসছি জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা জ্ঞান সংক্রান্ত আলোচনা, যে কোন জ্ঞান ঠিক কোন জ্ঞান ভুল, এখানে জ্ঞানবিদ্যারও একটু আলোচনা নেই, সম্পূর্ণ জ্ঞানবিদ্যাটাই বাদ।
জ্ঞানবিদ্যার পরে আছে মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার আবার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে নীতিবিদ্যা, সৌন্দর্যবিদ্যা আর যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। এই নীতিবিদ্যা সৌন্দর্যবিদ্যাও বাদ দিয়ে শেষে চলে এলাম যুক্তিবিদ্যাতে। এই যুক্তিবিদ্যার প্রথমের দিকের অংশ তোমাদের পাঠ্য। তাহলে আরো একবার রিক্যাপ করে দিই যে কোন জায়গা থেকে তোমরা যুক্তিবিদ্যাতে এলে ক্লাস 12-এ 11 থেকে। দর্শনের দুটো ভাগ, ভারতীয় পাশ্চাত্য, ভারতীয়বাদ, পাশ্চাত্যে এলাম। পাশ্চাত্যের আবার অনেকগুলো ভাগ, তার মধ্যে আছে অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, মূল্যবিদ্যা। অধিবিদ্যা জ্ঞানবিদ্যা কিছুই পড়তে হবে না, মূল্যবিদ্যা পড়তে হবে, কিন্তু সবটা নয়। মূল্যবিদ্যার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে নীতিবিদ্যা, সৌন্দর্যবিদ্যা আর শেষে হচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। এই নীতিবিদ্যা আর সৌন্দর্যবিদ্যা বাদ এখানে পড়তে হবে আমার কেবলমাত্র যুক্তিবিদ্যা বা লজিক বা তর্কবিদ্যা। ঠিক আছে, তাহলে 11 থেকে 12-এর সম্পর্ক। 11-এ বহুত বড় বিষয় তোমাকে পড়তে হতো, 12-এ একটা তার মধ্যেকার ছোট্ট পার্ট তোমাকে পড়তে হবে, কিন্তু এই ছোট্ট পার্টেরও ছোট্ট অংশই পড়তে হবে। তবে একটু কেয়ারফুল মন দিয়ে বুঝতে হবে। ক্লাস 12-এর লজিকটা ঠিক মুখস্থ বিদ্যে নয়, এটা ঠিক বোঝার বিষয়। ঠিক যেমন তোমরা ছোট ক্লাসে অঙ্ক করেছিলে, অঙ্কের মতো। অঙ্কে সেখানে তুমি এরকম ভাবে মুখস্থ করতে না যে 2+2 হলে 4 হবে, 8+4 হলে 12 হবে। তোমরা কিভাবে 2-এর সঙ্গে 2 যোগ করতে হয়, 8-এর সঙ্গে 4 যোগ করতে হয়, কিভাবে করতে হয়, যোগটা কিভাবে করতে হয় সেটা শিখেছিলে। তার কাছে তোমাদের যে কোনো যোগ দিক না কেন তোমরা পেরে যাবে। একই রকম ভাবে লজিকে তোমাদের মুখস্থ তুলনায় বা মনে রাখার তুলনায় তোমাদের রিয়েলাইজ করতে হবে মেথডটা কি, পদ্ধতিটা কি, কিভাবে চলতে হবে। এই মেথড অনুসরণ করাটাই হচ্ছে 12-এর লজিকের প্রধান কাজ। তবে এখানে ভেবো না যে এটা একটু অঙ্কের মতো, তো তাই অঙ্ক তো আমি পারি না। অঙ্ক পারি না এরকম বিষয় না। যে অঙ্ক পারে না তাকেও যদি তুমি জিজ্ঞেস করো 5-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে, সে বলবে 12। কিন্তু তাকে যদি বলো যে 5317-এর সঙ্গে 2211 যোগ করলে কত হবে, সে তখন বলতে পারবে না। আমিও বলতে পারবো না, খুব ফাস্ট, আমাকেও যোগ করে বলতে হবে। তো অঙ্ক সহজও আছে, কঠিনও আছে। সহজ মানে প্রথমের দিকের অঙ্কগুলো সোজা, আর যত উপরে উঠবে তত কঠিন। লজিকের তোমরা প্রাথমিক জায়গাটা পড়ছো, তাই জন্য তোমরা মাথায় রাখো লজিকের প্রাথমিক জায়গাটা ওই অঙ্কের প্রাথমিক জায়গার মতোই খুবই সোজা। তাই জন্য সহজভাবে বুঝবার চেষ্টা করবে, কঠিন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যা বুঝবে ভালো, যা না বুঝবে তাও ভালো। শুধু একটু জিজ্ঞেস করে নেবে যে এটা কি হলো স্যার, এটা কেন হলো। এই কি কেন মাথায় রাখবে পড়াশোনা করছো মানে। কি কেন যদি মাথা থেকে বার করে দাও তাহলে কোনোদিন কোনো কিছু শিখতে পারবে না। এইবার চলে আসা যাক টপিকের মধ্যে। টপিক লজিক বা যুক্তি। লজিক কথাটা এলো থেকে? লজিক কথাটা এসছে গ্রিক শব্দ লোগোস থেকে। লোগোস কথার অর্থ হলো চিন্তা বা থট। তাহলে যুক্তিবিদ্যা কি? যেখানে চিন্তা নিয়ে আলোচনা করে, মানুষ কেমন চিন্তা করে, কোন চিন্তাটা ঠিক, কোন চিন্তাটা ভুল, চিন্তা করার পদ্ধতি কি, আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে চিন্তা করি, আর কোন পদ্ধতি অবলম্বন করে চিন্তা করলে ঠিক হবে না, এই বিষয়বস্তু মানে চিন্তা সংক্রান্ত গবেষণা করা বলা চলে। এই চিন্তা নিয়ে আলোচনাটাই হচ্ছে ফিলোসফি লজিক পোর্শনের মূল কাজ। তাহলে লজিক কথাটা এসছে লগোস কথা থেকে, যার অর্থ হলো চিন্তা। এই লজিক বা লগোস কথাটাকে ল্যাটিন শব্দেও লজিক বলা হয়। লজিক বানান কিন্তু একটু আলাদা, LOGIKE, লজিক। এরপর চলে আসি লজিক। যেহেতু যুক্তিবিদ্যা পড়ছি, যুক্তিবিদ্যার মূল বিষয়, যুক্তিবিদ্যা কাকে বলবো একটু আগে বলেছি, যেখানে যুক্তি নিয়ে আলোচনা করা। যুক্তিবিদ্যার মূল বিষয় হচ্ছে যুক্তি। এবার প্রশ্ন হলো যুক্তি কি? যুক্তি কাকে বলবো? যুক্তির সংজ্ঞায় বলা হয় ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। ভাষায় মানে যে কোনো অনুমানকে যদি তুমি ভাষায় প্রকাশ করো, মানে অর্থাৎ লিখে বা মুখে বলো যে কোনো অনুমানকে, সেটাকেই বলা হবে যুক্তি। ভাষায় প্রকাশ করার অর্থ হচ্ছে মুখে বলা অথবা লেখা, মানে কোনো না কোনো ভাষা প্রয়োগ করবে, সে ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, যে কোনো ভাষাই হোক, ভাষা প্রয়োগ করতে হবে, তাকে বলবো যুক্তি। এইবার প্রশ্ন হলো অনুমান কি? তাহলে অনুমান বলতে বোঝায়
জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়া। জ্ঞাত, জ্ঞাত মানে যার জ্ঞান হয়েছে, অর্থাৎ আগে জেনেছি। আর অজ্ঞাত, অজ্ঞাত মানে যার এখনো পর্যন্ত জ্ঞান হয়নি, যা এখনো পর্যন্ত জানিনি। তাহলে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রক্রিয়া হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, অনুমান কি? অনুমান বলতে বোঝায় জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়া। জ্ঞাত, জ্ঞাত মানে যা জানা আছে, জ্ঞান হয়েছে। অজ্ঞাত মানে যা জানা নেই, অর্থাৎ যার জ্ঞান হয়নি। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে কোনো জ্ঞান লাভ করার প্রক্রিয়াকে বলা হয় অনুমান। ধরো বললাম, আমি জানি যে রাম ভালো ছেলে এবং সে আজ পর্যন্ত কোনোদিন চুরি করেনি। আর ওদের পাড়ায় যখন চুরি হয়েছিল তখন রাম উপস্থিত ছিল না। এর থেকে সিদ্ধান্ত বললাম কি, অতএব রাম চুরি করেনি। এই যে রাম চুরি করেনি, এই কথাটা জানলাম কিভাবে? আগে আমার কয়েকটা জিনিস জানা ছিল। রাম ভালো ছেলে এবং সে কখনো চুরি করে না, আর ওই যখন চুরি হয়েছিল তখন ওই পাড়াতে উপস্থিত ছিল না। এই কয়েকটা জানা বিষয়ের উপর ভিত্তি করে একটা অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। অজানা বিষয়টা কি? যে রাম চুরি করেনি। তাহলে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় অনুমান। আর এই যখন অনুমানটাকে আমি লিখি বা মুখে বলি তখন সেটা হয়ে যায় যুক্তি। তাহলে অনুমান কাকে বলবো? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় অনুমান। অনুমান আর যুক্তির মধ্যে অল্প তফাৎ। অনুমান যুক্তি দুটো প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। যখনই আমি মুখে বলছি বা লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে যুক্তি, আর যখন মনে মনে ভাবছি তখন সেটা হলো অনুমান। তাহলে অনুমান কি? যুক্তির মানসিক অবস্থা। আর যুক্তি কি? যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। এই জাস্ট তফাৎ। এবার চলে আসি, তাহলে এতক্ষণ আমি যুক্তি কি, যুক্তির সঙ্গে অনুমানের তফাৎ এই নিয়ে আলোচনা করছিলাম। এবার চলে আসি যুক্তি কি নিয়ে গঠিত হয়, অর্থাৎ যুক্তির অংশ কি, যুক্তি কি দিয়ে তৈরি হয়। সাধারণত যে কোনো যুক্তি তৈরি হয় বাক্য দিয়ে। একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে রাম খুব ভালো ছেলে, রাম কখনো চুরি করে না, আর ওই দিনে ওদের পাড়াতে যখন চুরি হয়েছিল তখন রাম সেখানে ছিল না, অতএব রাম চুরি করেনি। এখানে 4টে লাইন বলেছিলাম, এই 4টে বাক্য। তো তাহলে যে কোনো যুক্তি যখন আমি প্রকাশ করছি সেখানে কি কি ছিল? অনেকগুলো বাক্য ছিল। তাহলে যুক্তির মধ্যে থাকে বাক্য। এই বাক্যগুলোকেই বলা হয় যুক্তির অবয়ব। তাহলে যুক্তির অবয়ব কি? যা দিয়ে যুক্তি গঠিত হয় তা হলো যুক্তির অবয়ব। যুক্তি কি দিয়ে গঠিত হয়? অনেকগুলো বাক্য নিয়ে। এই বাক্যগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটাকে বলা হয় আশ্রয় বাক্য, আর একটাকে বলা হয় সিদ্ধান্ত। চলো এবার একটি অন্য উদাহরণের সাহায্যে যুক্তির অবয়ব, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তটাকে ভালো করে বুঝে নেওয়া যায়। স্ক্রিনে দেখা একটি উদাহরণ দেওয়া আছে। সকল মানুষ হয় মরণশীল, কমল হয় মানুষ, অতএব কমল হয় মরণশীল। এখানে প্রথম যে দুটো বাক্য আছে সেই দুটো বাক্যের উপর ভিত্তি করে আমি কোনো কিছু বলছি। প্রথম দুটো বাক্য কি আছে? সকল মানুষ হয় মরণশীল আর কমল হয় মানুষ। এই দুটো বাক্য থেকে আমি নিঃসরণ করছি কমল হয় মরণশীল। এই যে দুটো বাক্যের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্তটা পেলাম বা শেষের বাক্যটা পেলাম, সেই বাক্যগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। কেন? কেননা এদের উপর আশ্রয় করে আমি সিদ্ধান্ত পাচ্ছি, তাই জন্য এদেরকে আশ্রয় বাক্য বলা হয়। আর যে বাক্যটা পাওয়া যাচ্ছে সিদ্ধান্ত রূপে শেষে, সেটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। সেই জন্য আশ্রয় বাক্যের সংজ্ঞায় বলা হয় যে যুক্তির ক্ষেত্রে যে সকল বাক্যের উপর ভিত্তি করে কোনো কিছু সত্যতা দাবি করা হয় সেই বাক্যগুলোকে বলা হয় আশ্রয় বাক্য। আর সিদ্ধান্ত কাকে বলে? যুক্তিতে যে বাক্যের সত্যতা দাবি করা তাকে বলা হয় সিদ্ধান্ত। আমি এখানে কোন বাক্যের সত্যতা দাবি করলাম? যে কমল হয় মরণশীল। আর কোন বাক্যগুলোর উপরে ভিত্তি করে এই কথা বললাম? সকল মানুষ হয় মরণশীল আর কমল হয় মানুষ। এই দুটো বাক্যের উপর ভিত্তি করে আমি বললাম যে কমল হয় মরণশীল। তাহলে যার উপর ভিত্তি করে আমি কোনো কিছু নিঃসরণ করছি তারা হলো আশ্রয় বাক্য, আর যেটা নিঃসরণ করছি সেটা হলো সিদ্ধান্ত। আশ্রয় বাক্যকে ইংরেজিতে বলা হয় প্রেমিস। আশ্রয় বাক্যকে বাংলাতে কারণ বাক্যও বলা হয়, কেননা এই কারণে আমি এই বাক্যটাকে সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠা করছি। যেহেতু ওটা কারণ রূপে গ্রহণ করা হয় তাকে ওকে কারণ বাক্যও বলা যায়। ওর আরও একটা নাম আছে, সেটা হলো হেতু বাক্য। কারণের অপর সমার্থক শব্দ হচ্ছে হেতু, তাই জন্য
কারণ বাক্য বা হেতু বাক্য, আর সিদ্ধান্তের ইংরেজি কনক্লুশন বা সিদ্ধান্ত। দেখো এইখানে তুমি আগের অনুমানের সংজ্ঞার সঙ্গে এই আশ্রয় বাক্য আর সিদ্ধান্তকে কম্পেয়ার করে একটু দেখো। অনুমানের সংজ্ঞায় বলা হয়েছিল জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া। জ্ঞাত সত্য কোনগুলো? যার উপর ভিত্তি করছে, মানে আশ্রয় বাক্য। জ্ঞাত সত্য আশ্রয় বাক্য, আর অজ্ঞাত সত্য কোনটা? যেটা প্রমাণ করছে, যেটা এখনো পর্যন্ত জানতাম না, এই জানলাম, যেটাকে প্রমাণ করলাম, অর্থাৎ সেটা হলো সিদ্ধান্ত। জ্ঞাত সত্য হচ্ছে আশ্রয় বাক্য, অজ্ঞাত সত্য হলো সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত ক্লাস। এরপরে নেক্সট ডেতে ক্লাস হবে।